আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি, পর্ব 22। এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বগুলো দেখে নিয়েছেন। যদি না দেখে থাকেন প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। ভেলকিবাজি সাতকাহন। আমাদের আড্ডার কথা তো আগেই বলেছি, সাপ্তাহিক আড্ডা শিক্ষামূলক বটে। এক এক সপ্তাহে এক এক টপিকের উপর আলোচনা চলে। আমি আর সাজিদ মাগরিবের নামাজ পড়ে এগোচ্ছিলাম। উদ্দেশ্য আড্ডাস্থল। আজ আড্ডা হচ্ছে সেন্ট্রাল মসজিদের পেছনে। ওই দিকটায় একটা মাঝারি সাইজের বটগাছ আছে। বটতলাতেই আজ আসর বসার কথা। খানিকটা দূর থেকে দেখলাম আড্ডাস্থলে বেশ কয়েকজনের উপস্থিতি। কেউ একজন যেন দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে। তাকে দেখে শামসুর রহমানের কবিতার দুটো লাইনের কথা মনে পড়ে গেল। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথা ঝলঝানি লাগা সতেজ ভাষণ। আড্ডাস্থলে পৌঁছে দেখি হুলস্থুল কাণ্ড। আলোচনা তখন আর আলোচনাই নেই, বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে যে কথা বলছিল সে হলো রূপম, ঢাবির ফিলোসফি স্টুডেন্ট, অ্যাথেইজমে বিশ্বাসী। তার মতে ধর্ম কিছু রূপকথার গল্প ছাড়া আর কিছুই না। সে তর্ক করছিল হাসনাতের সাথে। হাসনাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে পড়ে। রূপমের দাবি একমাত্র নাস্তিকতাই স্বচ্ছ, সৎ আর বৈজ্ঞান ভিত্তিক কথা বলে। কোনো প্যাচগোছ নেই, কোনো দুই নম্বরই নেই, কোনো ফ্রডগিরি নেই। যা বাস্তব, যা বিজ্ঞান সমর্থন করে তাই নাস্তিকতা। মোদ্দা কথা, নাস্তিকতা মানে প্রমাণিত সত্য আর স্বচ্ছতার মশাল। হাসনাতের দাবি ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাসের ব্যাপার বলেই যে এটাকে একেবারে রূপকথা বলে চালিয়ে দিতে হবে তা কেন। ধর্ম ধর্মের জায়গায় আর বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়। ধর্মের সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখাতে গিয়ে সে অ্যালবার্ট আইনস্টাইন সহ বড় বড় কিছু বিজ্ঞানী আর দার্শনিকদের মন্তব্য কোট করতে লাগলো। আমি গিয়ে সাকিবের পাশে বসলাম। তার হাতে বাদাম ছিল। একটি বাদাম ছিলে মুখে দিলাম। সাজিদ বসলো না। সে রূপমের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো। বলল, এত উত্তেজনার কি আছে রে? উত্তেজনা হবে কেন? রূপম বলল, তোকে দেখেই মনে হচ্ছে রেগে আসিস। এনিথিং রং? হাসানাত বলে উঠল। উনি নাস্তিকতাকে ডিফেন্ড করতে এসেছেন। ওনার নাস্তিকতা কত সাধু লেভেলের তার প্রমাণ করার জন্যই ভাষণ দেওয়া শুরু করেছেন। সাজিদ হাসানাতকে ধমক দেওয়া সুরে বলল, তুই চুপ কর বেটা, তোর কাছে জানতে চেয়েছি আমি। হাসনাতকে সাজিদের এইভাবে ঝাড়ি দিতে দেখে আমি তো পুরো হাঁ করে রইলাম। হাসনাত সাজিদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। আর এই রূপমের সাথে সাজিদের পরিচয় কদিনের? মনে হয় 1 বছরের হবে। রূপমের জন্য তার এত দরদ কিসের? মাঝে মাঝে সাজিদের এসব ব্যাপার আমার এত বিদঘুটে লাগে যে ইচ্ছে করে তার কানের নিচে 2-4টা লাগিয়ে দিই। সাজিদের ধমক খেয়ে বেচারা হাসনাতের মনটা খারাপ হয়ে গেল। হওয়ারই তো কথা। সাজিদ আবার রূপমকে বলল, বল কি হয়েছে? আমি বলতে চাইছি ধর্ম হলো গোজামিলপূর্ণ একটা জিনিস। সেই তুলনায় নাস্তিকতাই স্বচ্ছ, সত্য আর বাস্তবতাপূর্ণ। কোনো 2 নম্বরই তাতে নেই। সাজিদ বলল, তাই? এনি ডাউট? সাজিদ হাসলো। হাসতে হাসতে সে এসে মিসবার পাশে বসলো। রূপম বসলো আমার পাশে। বটগাছের নিচে এই জায়গাটা গোলাকার করে বানানো হয়েছে। সাজিদ আর রূপম এখন মুখোমুখি বসা। সাজিদ বলল, বন্ধু, তুই যতটা স্বচ্ছ, সত্য আর সততা সার্টিফিকেট তোর বিশ্বাসকে দিচ্ছিস, সেটা এতটা স্বচ্ছ, সত্য আর সৎ মোটেও নয়। রূপম বলল, মানে কি বলতে চাস তুই? নাস্তিকরা ভুয়া ব্যাপারে বিশ্বাস করে? 2 নাম্বারই করে? করে তো বটেই। এটাকে জোর করে বিশ্বাসও করায়। মানে? সাজিদ নড়ে চড়ে বসলো। বলল, খুলে বলছি। এরপরে সাজিদ বলতে শুরু করলো। বিজ্ঞানীরা যখন ডিএনএ আবিষ্কার করলো তখন দেখা গেল আমাদের শরীরের প্রায় 96 থেকে 98% ডিএনএ হলো নন কোডিং, অর্থাৎ এরা প্রোটিনে কোনো প্রকার তথ্য সরবরাহ করে না। 2 থেকে 4% ডিএনএ ছাড়া বাকি সব ডিএনএই নন কোডিং। এগুলোর তখন নাম দেওয়া হলো জাঙ্ক ডিএনএ। জাঙ্ক শব্দের মানে তো জানিস তাই না? জাঙ্ক শব্দের অর্থ হলো আবর্জনা। অর্থাৎ এই 98% ডিএনএ এর কোনো কাজ নেই বলে এগুলোকে বাতিল ডিএনএ বা জাঙ্ক ডিএনএ বলা হতো। ব্যাস, এটা আবিষ্কারের পরে বিবর্তনবাদী নাস্তিকরা খুশিতে লম্পজম্প শুরু করে দিল। তারা ফলাও করে প্রচার করতে লাগলো যে আমাদের শরীরে যে 98% ডিএনএ আছে সেগুলো হলো জাঙ্ক, অর্থাৎ এদের কোনো কাজ নেই। এই 98% ডিএনএ ডারউইনের বিবর্তনবাদের পক্ষে অনেক বড় প্রমাণ। তারা বলতে লাগলো
মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার সময় এই বিশাল সংখ্যক ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে। যদি কোনো বুদ্ধিমান স্রষ্টা আমাদের সৃষ্টি করত, তাহলে এই বিশাল পরিমাণ অকেজো অপ্রয়োজনীয় ডিএনএ আমাদের শরীরে রাখতেন না। কিন্তু কোনো বুদ্ধিমান সত্তার হাত ছাড়া প্রকৃতির অন্তঃপ্রক্রিয়ায় আমরা অন্য এক প্রাণী থেকে বিবর্তিত হয়েছি বলে এই বিশাল অপ্রয়োজনীয় অকেজো ডিএনএ আমাদের শরীরে এখনও বিদ্যমান। বিবর্তনবাদীদের গুরু বিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তো এই জাঙ্ক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে একটি বিশাল সাইজের বইও লিখে ফেলেছেন। বইটির নাম দ্য সেলফিশ জেন। কিন্তু বিজ্ঞান এই জাঙ্ক ডিএনএতে আর বসে নেই। বর্তমানে অ্যাফিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া হয়েছিল, তার কোনো কিছুই জাঙ্ক নয়। আমাদের শরীরে এগুলো রয়েছে নানা রকম বায়োকেমিক্যাল ফাংশন, যেগুলোকে নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজো, বাতিল, অপ্রয়োজনীয় বলে বিবর্তনের পক্ষে বড়সড় প্রমাণ বলে লাফিয়েছে। সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটেও অপ্রয়োজনীয়, অকেজো নয়। মানবদেহে এদের রয়েছে নানান ফাংশন। নাস্তিকরা বলতো প্রকৃতির অন্তঃপ্রক্রিয়ায় মানুষ অন্য এক প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলে এরকম অকেজো নন ফাংশনাল ডিএনএ শরীরে রয়ে গেছে। যদি কোনো সৃষ্টিকর্তা বিশেষভাবে মানুষকে সৃষ্টি করত, তাহলে এরকম অপ্রয়োজনীয় জিনিস আমাদের শরীরে থাকতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে এসব ডিএনএ মোটেও নন ফাংশনাল নয়। আমাদের শরীরে এগুলোর অনেক কাজ রয়েছে। তাহলে বিবর্তনবাদীরা এখন কি বলবে? তারা তো বলেছিল অপ্রয়োজনীয় বলেই এগুলো বিবর্তনের পক্ষে প্রমাণ। কিন্তু এগুলোর প্রয়োজন যখন জানা গেল, তখনও কি তারা একই কথা বলবে? ডকিন্স কি তার দি সেলফিশ জিনে বইটি সংশোধন করবে? বিবর্তনবাদীরা কি তাদের ভুল শুধরে নিয়ে ক্ষমা চাইবে? বল দোস্ত, এটা কি 2 নম্বরই না? লম্বা একটা ব্রিফের পর সাজিদ থামলো। রূপম বলল, বিজ্ঞানের অগ্রগতিতে এরকম দু একটা ধারণা পাল্টাতেই পারে। এর মাধ্যমে কি চিটিং করা হয় নাকি? সাজিদ বলল, না, এটা চিটিং নয়। কিন্তু বিজ্ঞান কোনো ব্যাপারে ফাইনাল কিছু জানানোর আগেই তাকে কেন নির্দিষ্ট একটা কিছুর পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া, প্রতিপক্ষকে এটা দিয়ে একহাত নেওয়া এবং এটার পক্ষে কিতাবাদি লিখে ফেলাটা চিটিং, এবং নাস্তিকতা তাই করে। সাজিদ বলল, শুধু জাঙ্ক ডিএনএ নয়, আমাদের শরীরে যে অ্যাপেন্ডিক্স আছে সেটা নিয়েও কত কাহিনী তারা করেছে। তারা বলেছে অ্যাপেন্ডিক্স হলো আমাদের শরীরের অপ্রয়োজনীয় অঙ্গ। আমাদের শরীরে এটার কোনো কাজ নেই। যদি কোনো বুদ্ধিমান সত্তা আমাদের সৃষ্টি করত, তাহলে অ্যাপেন্ডিক্সের মতো অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রাখতো না। আমরা এর থেকে প্রকৃতির অন্তঃপ্রক্রিয়ায় বিবর্তিত বলে এরকম অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রয়ে গেছে। এটার কোনো কাজ নেই। এটাকে তারা বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দিত। কিন্তু সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে যে অ্যাপেন্ডিক্স মোটেও কোনো অপ্রয়োজনীয় অঙ্গ নয়। আমাদের শরীরে যাতে রোগ জীবাণু, ভাইরাস ইত্যাদি প্রবেশ করতে না পারে, তার জন্য যে টিস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটার নাম লিম্ফ টিস্যু। এই টিস্যু আমাদের শরীরে অনেকটা সৈনিক বা প্রহরীর মতো কাজ করে। আর আমাদের বৃহদন্তের মুখে প্রচুর লিম্ফ টিস্যু ধারণকারী যে অঙ্গ আছে তার নাম অ্যাপেন্ডিক্স, যে অ্যাপেন্ডিক্সকে একসময় অকেজো ভাবা হতো। বিজ্ঞান এখন তার অনেক ফাংশনের কথা আমাদের জানাচ্ছে। বিবর্তনবাদীরা কি আমাদের এই ব্যাপারে কোনো কিছু নসিহত করতে পারে? এখনো কি বলবে অ্যাপেন্ডিক্স অকেজো, বিবর্তনের পক্ষে প্রমাণ? রূপম চুপ করে আছে। সাজিদ বলল, এই তো গেল মাত্র 2টো ঘটনা। তুই কি মিসিং লিঙ্কের ব্যাপারে জানিস রূপম? আমার পাশ থেকে রাকিব উঠে বলল, মিসিং লিঙ্ক আবার কি জিনিস? সাজিদ রাকিবের দিকে তাকালো, বলল, বিবর্তনবাদীরা বলে থাকে একটা প্রাণী থেকে ধীরে ধীরে অন্য একটা প্রাণী বিবর্তিত হয়। তারা বলে থাকে এফ থেকে আমরা মানে মানুষ এসেছে বিবর্তন প্রক্রিয়ায়। যদি এরকম হয়, তাহলে এফ থেকে কিন্তু এক লাফে মানুষ চলে আসেনি, অনেক অনেক ধাপে এফ থেকে মানুষ এসেছে। ধর এক সংখ্যাটি বিবর্তিত হয়ে 10-এ যাবে। এখন এক সংখ্যাটি কিন্তু এক লাফে 10 হয়ে যাবে না, তাকে অনেকগুলো মধ্যবর্তী পর্যায় 2, 3, 4, 5 এরকম 9 পর্যন্ত অতিক্রম করতে হবে, তারপর সে 10 হতে পারবে। এই যে 10-এ আসতে যে অনেকগুলো ধাপ 2, 4, 7, 9 অতিক্রম করলো, এই ধাপগুলোই হলো 1 থেকে 10-এর মিসিং লিঙ্ক। রাকিব বলল, ও আচ্ছা, বুঝলাম। এফ থেকে যখন মানুষ বিবর্তিত হবে, প্রাথমিক পর্যায়ে তার মধ্যে কিছু মানুষের এবং কিছু এফ এর বৈশিষ্ট্য আসবে। এই বৈশিষ্ট্য সংবলিত পর্যায়টিকেই মিসিং লিঙ্ক বলে, তাই না? সাজিদ বলল, যেমন ধর মৎস্যকন্যা, তার অর্ধেক শরীর মাছ, অর্ধেক শরীর মানুষ। তাহলে তাকে মাছ এবং মানুষের একটি মধ্যবর্তী পর্যায় হিসেবে ধরা যায়। এখন কেউ যদি দাবি করে যে মাছ থেকে মানুষ এসেছে, তাহলে তাকে ঠিক মৎস্যকন্যার মতো কিছু একটা এনে প্রমাণ করতে হবে। এটাই হলো মিসিং লিঙ্ক। রূপম বলল, তো এটা নিয়ে কি সমস্যা? সাজিদ আবার বলতে লাগলো, বিবর্তনবাদ তখনই সত্যি হবে যখন এরকম সত্যিকার মিসিং লিঙ্ক পাওয়া যাবে। পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে, সেই হিসেবে বিবর্তনবাদ সত্য হলে কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন এরকম মিসিং লিঙ্ক পাওয়া যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, এরকম কোনো মিসিং লিঙ্ক আজ অবধি পাওয়া যায়নি। গত 150 বছর ধরে অনেক অনেক ফসিল পাওয়া গেছে,
কিন্তু সেগুলোর কোনোটিই মিসিং লিঙ্ক নয়। বিবর্তনবাদীরা তর্কের সময় এরকম মিসিং লিঙ্কের ব্যাপারটা খুব কৌশলে এড়িয়ে যায়। কেউ কেউ বলে আরো সময় লাগবে, বিজ্ঞান একদিন ঠিকই সব পেয়ে যাবে ইত্যাদি। কিন্তু 1983 সালে বিবর্তনবাদীরা একটা মিসিং লিঙ্ক পেয়ে গেল, যা প্রকাশ করে যে মানুষ এর থেকেই বিবর্তিত। বিবর্তনবাদ দুনিয়ায় রাতারাতি তো ঈদের আমেজ নেমে গেল। তারা এটাকে বলল দ্য এইট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কেউ কেউ তো বলেছিল আজ থেকে কেউ যদি বলে বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ নেই, তারা যেন ইডাকে প্রমাণ হিসেবে হাজির করে। বিবর্তনবাদীদের অনেকে এটাকে আবার মোনালিসা বলেও আখ্যায়িত করেছিল। হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলে এটাকে ফলাও করে প্রচার করা হলো। সারা বিবর্তনবাদ দুনিয়া তখন সাজো সাজো রব। কিন্তু বিবর্তনবাদীদের কান্নায় ভাসিয়ে 2010 সালের মার্চে টেক্সাস ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখালেন যে এইটা কোনো মিসিং লিঙ্ক নয়, এটা লেমন নামক এক প্রাণীর ফসিল। তাদের এই রিসার্চ পেপার যখন বিভিন্ন নামি দামি সায়েন্স জার্নালে প্রকাশ হলো, রাতারাতি বিবর্তনবাদ জগতে শোক নেমে আসে। বল রূপম, এটা কি জালিয়াতি নয়? একটা আলাদা প্রাণীর ফসিলকে মিসিং লিঙ্ক বলে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া কি চিটিং নয়? বুঝতে পারছিস রূপম, বিবর্তনবাদকে জোর করে প্রমাণ করার জন্য কত রকম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং হচ্ছে। একটা ভুয়া জিনিসকে কিভাবে বছরের পর বছর ধরে প্রমাণ হিসেবে গেলানো হয়েছে। ইন্টারনেট ঘাটলে এরকম জোড়াতালি দেওয়া অনেক মিসিং লিঙ্কের খবর তুই এখনো পাবি। মোদ্দা কথা, এই নাস্তিকতা, এই বিবর্তনবাদ টিকে আছে কেবল পশ্চিমা বস্তুবাদীদের অব্যাহত মিথ্যাচার, ক্ষমতা আর টাকার জোরে। এই বিবর্তনবাদের সর্বশেষ অস্ত্র ধর্মকে বাতিল বলে বয়কট করা। এই দর্শনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে গেলানোর জন্য তারা যা যা করা দরকার তাই করবে। যত ধরনের জালিয়াতির আশ্রয় নিতে হয় তারা নিতে পিছপা হবে না। এরপরও কি বলবি? তোর নাস্তিকতা সাধু, সৎ, প্রতারণাবিহীন, নির্ভেজাল জিনিস। রূপম কিছু না বলে চুপ করে আছে। হাসানাত বলে উঠল, ইস কিরে রূপম, এতক্ষণ তো নাস্তিকতাকে নির্ভেজাল, সৎ, সুফি, কোনো দুই নম্বরই নেই, কোনো ফটবাজি নেই বলে লেকচার দিচ্ছিলি। এখন কিছু বলবি না? এশার আজান হলো, আমরা নামাজে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আমাদের সাথে রাকিব আর হাসানাতও আছে। অল্প একটু পথ হাঁটার পরে আমি হঠাৎ করে থেমে গেলাম। সাজিদ বলল, তোর আবার কি হলো রে? আমি রাগারাগি চেহারায় বড় বড় চোখ করে বললাম, তুই বেটা হাসানাতকে তখন ওইভাবে ঝাই দিয়েছিলি কেন? সাজিদ হাসানাতের দিকে তাকালো, মুস্কি এসে বলল, শেক্সপিয়র বলেছে, সামটাইমস আই হ্যাভ টু বি ক্রুয়েল জাস্ট টু বি কাইন্ড। আমরা সবাই হাহা করে হেসে উঠলাম। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের 22 নম্বর পর্বে। এই পর্বের মাধ্যমে আমাদের প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজ শেষ হলো। আপনাদের কাছে সিরিজটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে এবং এরকম আরো নতুন নতুন সিরিজ দেখতে চান, তাহলে আমাদের গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।